জঙ্গলের পাশে সুধীরের কুঁড়ে ঘর ছিল। সুধীর একজন কাঠুরে ছিল। ও নিজের পরিবারের সাথে এই কুঁড়ে ঘরেই থাকতো। সুধীরের স্ত্রী বর্ষা আর মেয়ে নয়নতারা দুজনেই বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো। একটা দিনের কথা। বাবা, তুমি বলেছিলে যে তুমি আমাকে জঙ্গল দেখাতে নিয়ে যাবে। হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু জঙ্গল খুবই ভয়ঙ্কর, সেখানে অনেক জন্তু জানোয়ার আর বাঘও থাকে। তুমি তো সবসময় এটাই বলো বাবা। আমি বাড়িতে বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছি, তুমি কখনো আমাকে জঙ্গলে নিয়ে যাও না। ঠিক আছে ঠিক আছে, চলো আজ তোকে জঙ্গল দেখে আনি। আরে বাহ, আমি আর জঙ্গল দেখব? হ্যাঁ হ্যাঁ দেখবি, যা কিন্তু বাবার সাথেই থাকিস, এদিক ওদিক ঘুরিস না। না মা, আমি জানি আমি বাবার সাথেই থাকবো, আর বাবা যা বলবে তাই করব। খুব ভালো কথা। নয়নতারা আনন্দ সহকারে তার বাবার সাথে জঙ্গলের ভেতরে গেল আর যেতে যেতে কথা বলতে লাগলো। বাবা, তুমি তো রোজ জঙ্গলে আসো, তুমি কি কখনো জন্তু জানোয়ার দেখোনি? দেখেছি, কিন্তু বেশিরভাগ রাতের বেলায়। আর এখন আমি এতটাই সতর্ক থাকি, কিন্তু জানোয়ারের শব্দ পেয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে আসে। বাবা, কত ভালো হতো যদি জন্তু জানোয়ার মানুষদের কিছু না করতো, তাহলে আমরা সবাই একসাথে থাকতাম, তাই না? যদি এরকমটা হতো তাহলে মানুষেরা এতদিন জঙ্গলগুলো শেষ করে দিত। সেটাও তো ঠিক বাবা, যে যেরকম সে সেরকমই ঠিক আছে। কিছুক্ষণ পর নয়নতারা আর সুধীর জঙ্গলের মাঝামাঝি পৌঁছে গেল। সুধীর গাছ কাটতে লাগলো আর নয়নতারা সেখানেই পাশে বসেছিল। এই জঙ্গলটা খুবই সুন্দর। আরো ভয়ানক। বাবা, আমার তেষ্টা পেয়েছে। সামনেই নদী আছে, কিন্তু সাবধানে যাস, প্রায় জন্তু জানোয়ার সেখানে জল খেতে আসে। যেই কোনো জন্তু জানোয়ারের শব্দ শুনতে পাবি তখন ফিরে আসবি। ঠিক আছে বাবা। নয়নতারা নদীতে গেল আর নদী থেকে জল খেতে লাগলো। জল খাবার পর ও অনেকক্ষণ ধরে নদীর পাশেই বসেছিল আর জঙ্গলের সৌন্দর্যতা দেখতে লাগলো। তখনই নদীর ওপারে একটা সিংহের লক্ষ্য গেল নয়নতারার দিকে, আর নয়নতারাকে দেখেই সিংহটা নয়নতারাকে ভালোবেসে ফেললো। বাহ, কি সুন্দর ওই মেয়েটা। সিংহটা নয়নতারার রূপের দিকে দেখছিল, তখন শিয়াল সেখানে চলে গেল। আরে বাঘরো, শিয়ালের শব্দ শুনে নয়নতারা ভয় পেয়ে গেল আর বাবার কাছে দৌড়ে পালিয়ে গেল। আরে ভাই শেয়াল, তুই ওই সুন্দরীকে তাড়িয়ে দিলি তো। ক্ষমা করে দাও গুরু, আমি কি করে জানবো যে ও ভয় পেয়ে যাবে? ধ্যাত্তেরি, ও চলে গেল, এখন কি করব? যদি তোমার ওই মেয়েটাকে এত পছন্দ গুরু, তাহলে চলো ওর বাবার কাছে ওর হাত চেয়ে নাও। কোনো মানুষ তার মেয়ের বিয়ে সিংহের সঙ্গে দেবে নাকি? আরে গুরু, তুমি জানো না যে তুমি কি জিনিস? মানুষ যতই শক্তিশালী হোক না, সিংহের সামনে একদম শক্তিহীন। তাহলে কি ওই মেয়েটা সত্যিই আমার পত্নী হয়ে যেতে পারে? তুমি হ্যাঁ তো বলো গুরু। আমরা জন্তু জানোয়ার সবাই ওই মেয়েটার বাড়িতে যাব একবার, তারপর দেখব ওই মানুষেরা মেয়েটা কিভাবে তোমাকে বিয়ে না করে। ঠিক আছে। সিংহ বলার পরে শিয়ালটা জঙ্গলে সভা বসালো। হাতি, ভাল্লুক, ইঁদুর সবাই সেখানে পৌঁছালো। আমাদের মহারাজ সিংহ একটা মানুষের মেয়েকে ভালোবেসে ফেলেছে আর ওকে বিয়ে করতে চায়। মানুষের বিয়ে সিংহের সাথে? তোমার কি কোনো আপত্তি আছে? না না, আমরা সবাই ওনার সম্বন্ধ নিয়ে মানুষের বাড়িতে যেতে চাই। আমার মনে হয় এটা ঠিক হবে না। যদি আমরা সবাই যাই তাহলে মানুষ ভয় পেয়ে যাবে। এটাই ভালো হবে যে সিংহ মহারাজ একাই গিয়ে বিয়ের কথা বলুক। যদি কথা না হয় তাহলে আমরা সবাই মিলে যাব, সেটাই ঠিক হবে। সমস্ত জন্তু জানোয়াররা হাতির কথায় সহমত জানালো আর ব্যাস, সিদ্ধান্ত হয়ে গেল যে সিংহ মহারাজ একাই নিজের সম্বন্ধ নিয়ে ওই মেয়েটার বাড়িতে যাবে। পরের দিন সকালে সিংহ আর শিয়াল ওই কাঠুরের বাড়িতে গেল। সিংহকে দেখে কাঠুরের পরিবারের সবাই ভয়ে কাঁপতে লাগলো। তোমরা একদম ভয় পেও না, সিংহ মহারাজ তোমাদের কিচ্ছু বলবে না একেবারে। উনি শুধু এই মেয়েটার সাথে বিয়ে করার ইচ্ছে নিয়ে এখানে এসেছেন। আমার মেয়ের সাথে বিয়ে? হ্যাঁ,
ওকে আমার পছন্দ হয়ে গেছে, আর আমি ওকে জঙ্গলের মহারানী করে রাখবো। এই কথা শুনে নয়নতারা থমকে গেল, আর সুধীর সিংহকে ভয় পাচ্ছিল, কিন্তু ও তো ওর মেয়েকে বাঁচাতে চাইছিল। তখন ও উপায় ভাবতে লাগলো, আর সঙ্গে সঙ্গে ও উপায় পেয়েও গেল। মহারাজ, আপনি তো নিজেই দেখলেন যে আমার মেয়ে আপনাকে কতটা ভয় পায়। আমি এটা বলতে চাইছিলাম যে আপনি দেখে ভয়ানক, কিন্তু আপনার দাঁত আর নখ মানুষের জন্য খুবই ভয়ানক। যদি আপনি আপনার দাঁত আর নখগুলো ত্যাগ করে দেন, তাহলে আমার জামাই বলে স্বীকার করে আমি অবশ্যই নেব। সুধীরের কথা শুনে সিংহ ঝামেলায় পড়ে গেল। সিংহ আবার জঙ্গলে ফিরে গেল, আর ও জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ারদের এই সমস্ত কথা বলল। এটা তো ঠিকই বলেছে, বেচারি মেয়েটা এই তীক্ষ্ণ দাঁত আর নখগুলোতে ভয় পাবেই না। যদি আপনি ওই মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে নিজের দাঁত আর নখগুলোকে ত্যাগ করতেই হবে। মহারাজ, আমার মনে হয় না আপনার এটা ট্রাই করা উচিত। ওই মেয়েটা খুবই সুন্দরী। ঠিক আছে, তাহলে আমি রাজি। সেদিন জন্তু জানোয়াররা মিলে সিংহের নখ আর দাঁত তুলে দিল। বেচারা সিংহ কতটা যন্ত্রণা সহ্য করছিল, কিন্তু সিংহটাও সত্যিকারের প্রেমিক ছিল। ওই মেয়েটার জন্য ও নিজের সবগুলি নখ আর দাঁত ত্যাগ করে দিল। পরের দিন সকালে সিংহ আর শেয়াল আবার কাঠুরের বাড়িতে গেল। দেখো, আমি আমার দাঁত আর নখ দুটো ত্যাগ করে দিয়েছি। এবার তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও আমার সাথে। সুধীর ভালো করে সিংহটাকে পরীক্ষা করলো, আর তারপর একটা কুড়ুল দিয়ে সিংহটাকে পেটাতে লাগলো। হ্যাঁ, শেয়ালটা সেখান থেকে পালিয়ে গেল। অনেকক্ষণ ধরে সিংহটাকে পেটানোর পর সুধীর হাঁপিয়ে গেল। সেই সিংহই কোন কাজের, যার দাঁত আর নখ দুটোই নেই? সুধীর লাথি মেরে সিংহটাকে তাড়িয়ে দিল। এই গল্পটা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে কারোর জন্যই আমাদের কখনো নিজের অস্তিত্ব নষ্ট করতে নেই, না হলে সিংহকেও মানুষকে ভয় পেতে হতো। জঙ্গলের পাশে সুধীরের কুঁড়ে ঘর ছিল। সুধীর একজন কাঠুরে ছিল। ও নিজের পরিবারের সাথে এই কুঁড়ে ঘরেই থাকতো। সুধীরের স্ত্রী বর্ষা আর মেয়ে নয়নতারা দুজনেই বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো। একটা দিনের কথা। বাবা, তুমি বলেছিলে যে তুমি আমাকে জঙ্গল দেখাতে নিয়ে যাবে। হ্যাঁ, বলেছিলাম তো, কিন্তু জঙ্গল খুবই ভয়ঙ্কর। সেখানে অনেক জন্তু জানোয়ার আর বাঘও থাকে। তুমি তো সবসময় এটাই বলো বাবা। আমি বাড়িতে বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছি, তুমি কখনো আমাকে জঙ্গলে নিয়ে যাও না। ঠিক আছে, ঠিক আছে, চলো আজ তোকে জঙ্গল দেখে আনি। আরে বাহ, আমি আর জঙ্গল দেখবো। হ্যাঁ হ্যাঁ দেখবি, যা কিন্তু বাবার সাথেই থাকিস, এদিক ওদিক ঘুরিস না। না মা, আমি জানি আমি বাবার সাথেই থাকবো, আর বাবা যা বলবে তাই করব। খুব ভালো কথা। নয়নতারা আনন্দ সহকারে তার বাবার সাথে জঙ্গলের ভেতরে গেল, আর যেতে যেতে কথা বলতে লাগলো। বাবা, তুমি তো রোজ জঙ্গলে আসো, তুমি কি কখনো জন্তু জানোয়ার দেখোনি? দেখেছি, কিন্তু বেশিরভাগ রাতের বেলায়। আর এখন আমি এতটাই সতর্ক থাকি, কিন্তু জানোয়ারের শব্দ পেয়েই জঙ্গলের বাইরে বেরিয়ে আসে। বাবা, কত ভালো হতো যদি জন্তু জানোয়ার মানুষদের কিছু না করতো, তাহলে আমরা সবাই একসাথে থাকতাম, তাই না? যদি এরকমটা হতো, তাহলে মানুষেরা এতদিন জঙ্গলগুলো শেষ করে দিত। সেটাও তো ঠিক বাবা, যে যেরকম সে সেরকমই ঠিক আছে। কিছুক্ষণ পর নয়নতারা আর সুধীর জঙ্গলের মাঝামাঝি পৌঁছে গেল। সুধীর গাছ কাটতে লাগলো, আর নয়নতারা সেখানেই পাশে বসেছিল। এই জঙ্গলটা খুবই সুন্দর। আরো ভয়ানক। বাবা, আমার তেষ্টা পেয়েছে। সামনেই নদী আছে, কিন্তু সাবধানে যাস। প্রায় জন্তু জানোয়ার সেখানে জল খেতে আসে। যেই কোনো জন্তু জানোয়ারের শব্দ শুনতে পাবি, তখন ফিরে আসবি। ঠিক আছে বাবা। নয়নতারা নদীতে গেল, আর নদী থেকে জল খেতে লাগলো। জল খাবার পর ও অনেকক্ষণ ধরে নদীর পাশেই বসেছিল, আর জঙ্গলের সৌন্দর্যতা দেখতে লাগলো। তখনই নদীর ওপারে একটা সিংহের লক্ষ্য গেল নয়নতারার দিকে, আর নয়নতারাকে দেখেই সিংহটা নয়নতারাকে ভালোবেসে ফেললো।
বাহ, কি সুন্দর ওই মেয়েটা। সিংহটা নয়নতারার রূপের দিকে দেখছিল, তখন শিয়াল সেখানে চলে গেল। আরে বাহ গুরু, শিয়ালের শব্দ শুনে নয়নতারা ভয় পেয়ে গেল আর বাবার কাছে দৌড়ে পালিয়ে গেল। আরে ভাই শেয়াল, তুই ওই সুন্দরীকে তাড়িয়ে দিলি তো। ক্ষমা করে দাও গুরু, আমি কি করে জানবো যে ও ভয় পেয়ে যাবে? ধ্যাত্তেরি, ও চলে গেল, এখন কি করব? যদি তোমার ওই মেয়েটাকে এত পছন্দ গুরু, তাহলে চলো ওর বাবার কাছে ওর হাত চেয়ে নাও। কোনো মানুষ তার মেয়ের বিয়ে সিংহের সঙ্গে দেবে নাকি? আরে গুরু, তুমি জানো না যে তুমি কি জিনিস? মানুষ যতই শক্তিশালী হোক না, সিংহের সামনে একদম শক্তিহীন। তাহলে কি ওই মেয়েটা সত্যিই আমার পত্নী হয়ে যেতে পারে? তুমি হ্যাঁ তো বলো গুরু। আমরা জন্তু জানোয়ার সবাই ওই মেয়েটার বাড়িতে যাব একবার, তারপর দেখব ওই মানুষেরা মেয়েটা কিভাবে তোমাকে বিয়ে না করে। ঠিক আছে। সিংহ বলার পরে শিয়ালটা জঙ্গলে সভা বসালো। হাতি, ভাল্লুক, ইঁদুর সবাই সেখানে পৌঁছালো। আমাদের মহারাজ সিংহ একটা মানুষের মেয়েকে ভালোবেসে ফেলেছে আর ওকে বিয়ে করতে চায়। মানুষের বিয়ে সিংহের সাথে? তোমার কি কোনো আপত্তি আছে? না না, আমরা সবাই ওনার সম্বন্ধ নিয়ে মানুষের বাড়িতে যেতে চাই। আমার মনে হয় এটা ঠিক হবে না। যদি আমরা সবাই যাই তাহলে মানুষ ভয় পেয়ে যাবে। এটাই ভালো হবে যে সিংহ মহারাজ একাই গিয়ে বিয়ের কথা বলুক। যদি কথা না হয় তাহলে আমরা সবাই মিলে যাব, সেটাই ঠিক হবে। সমস্ত জন্তু জানোয়াররা হাতির কথায় সহমত জানালো। আর ব্যাস, সিদ্ধান্ত হয়ে গেল যে সিংহ মহারাজ একাই নিজের সম্বন্ধ নিয়ে ওই মেয়েটার বাড়িতে যাবে। পরের দিন সকালে সিংহ আর শিয়াল ওই কাঠুরের বাড়িতে গেল। সিংহকে দেখে কাঠুরের পরিবারের সবাই ভয়ে কাঁপতে লাগলো। তোমরা একদম ভয় পেও না, সিংহ মহারাজ তোমাদের কিচ্ছু বলবে না একেবারে। উনি শুধু এই মেয়েটার সাথে বিয়ে করার ইচ্ছে নিয়ে এখানে এসেছেন। আমার মেয়ের সাথে বিয়ে? হ্যাঁ, ওকে আমার পছন্দ হয়ে গেছে আর আমি ওকে জঙ্গলের মহারানী করে রাখবো। এই কথা শুনে নয়নতারা থমকে গেল আর সুধী সিংহকে ভয় পাচ্ছিল, কিন্তু ও তো ওর মেয়েকে বাঁচাতে চাইছিল। তখন ও উপায় ভাবতে লাগলো আর সঙ্গে সঙ্গে ও উপায় পেয়েও গেল। মহারাজ, আপনি তো নিজেই দেখলেন যে আমার মেয়ে আপনাকে কতটা ভয় পায়। আমি এটা বলতে চাইছিলাম যে আপনি দেখে ভয়ানক, কিন্তু আপনার দাঁত আর নখ মানুষের জন্য খুবই ভয়ানক। যদি আপনি আপনার দাঁত আর নখগুলো ত্যাগ করে দেন তাহলে আমার জামাই বলে স্বীকার করে আমি অবশ্যই নেব। সুধীরের কথা শুনে সিংহ ঝামেলায় পড়ে গেল। সিংহ আবার জঙ্গলে ফিরে গেল আর ও জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ারদের এই সমস্ত কথা বলল। এটা তো ঠিকই বলেছে, বেচারি মেয়েটা এই তীক্ষ্ণ দাঁত আর নখগুলোতে ভয় পাবেই না। যদি আপনি ওই মেয়েটাকে বিয়ে করতে চান তাহলে নিজের দাঁত আর নখগুলোকে ত্যাগ করতেই হবে। মহারাজ, আমার মনে হয় না আপনার এটা তোই করা উচিত। ওই মেয়েটা খুবই সুন্দরী। ঠিক আছে, তাহলে আমি রাজি। সেদিন জন্তু জানোয়াররা মিলে সিংহের নখ আর দাঁত তুলে দিল। বেচারা সিংহ কতটা যন্ত্রণা সহ্য করছিল, কিন্তু সিংহটাও সত্যিকারের প্রেমিক ছিল। ওই মেয়েটার জন্য ও নিজের সবগুলি নখ আর দাঁত ত্যাগ করে দিল। পরের দিন সকালে সিংহ আর শেয়াল আবার কাঠুরের বাড়িতে গেল। দেখো, আমি আমার দাঁত আর নখ দুটো ত্যাগ করে দিয়েছি। এবার তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও আমার সাথে। সুধীর ভালো করে সিংহটাকে পরীক্ষা করলো আর তারপর একটা কুড়ুল দিয়ে সিংহটাকে পেটাতে লাগলো। হ্যাঁ, শেয়ালটা সেখান থেকে পালিয়ে গেল। অনেকক্ষণ ধরে সিংহটাকে পেটানোর পর সুধীর হাঁপিয়ে গেল। সেই সিংহই কোন কাজের, যার দাঁত আর নখ দুটোই নেই। সুধীর লাথি মেরে সিংহটাকে তাড়িয়ে দিল। এই গল্পটা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে কারোর জন্যই আমাদের কখনো নিজের অস্তিত্ব নষ্ট করতে নেই, না হলে সিংহকেও মানুষকে ভয় পেতে হতো।